পাকিস্তানের জঙ্গি সংগঠনের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্য জড়াইয়ে পড়ছে, সেনাবাহিনীর কিছু সদস্য জড়াইয়ে পড়ছে, এই অভিযোগ আছে। কিন্তু হঠাৎ করে এই অভিযোগ আগে থেকেই আছে, কিন্তু এখন রিসেন্টলি বিমান বাহিনীতে কি হইতে যাচ্ছে? বাংলাদেশ সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করছে যে সচিবালয়, পুলিশ কার্যালয় বা দেশের সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে জঙ্গি হামলা হতে পারে। এই সতর্কতা জারি করছে কে? সরকার। শুরুটা হয়েছে কোথা থেকে? বিমান বাহিনীর ভিতরে কয়েকজন সদস্যর পাকিস্তানের জঙ্গি সংগঠনের সাথে কানেকশনের তথ্য পাওয়ার পরে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই এক মাসে 3 বার ঘটছে এই ঘটনা। বিমান বাহিনীতে এক মাসে, এটা বিভিন্ন পত্রিকার নিউজ বলতেছি আমি, ভিতরের খবর তো আর আমরা জানবো না। আর সচরাচর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এ সমস্ত পুলিশ বাহিনী, এ সমস্ত ডিপার্টমেন্টের দুর্নাম হবে দেখা এই সমস্ত জঙ্গি কার্যক্রমে যারা জড়িত তারা ধরা পড়লে বিচার করে, হয়তো চাকরি থেকে বহিষ্কার করে বা জেল দেয়, কিন্তু তারা এই জিনিসটা প্রচার করে না। তাহলে হবে কি? এই জিনিসটা প্রচার করলে দেশে এবং আন্তর্জাতিকভাবে এই সেনাবাহিনীর বা বিমান বাহিনীর, নৌবাহিনী, পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। জাতিসংঘের যে শান্তি মিশনে কাজ করতেছে সেনাবাহিনী, সেইটারও একটা প্রভাব পড়বে যে এরা যদি জঙ্গিবাদে জড়িত থাকে, এই দুর্নামটার জন্য তারা প্রচার করে নাই। আগেও কিন্তু এই যে একজনের নাম বলি আমি, কর্নেল হাসিনুর রহমানকে, মেজর জিয়া নামে একজনকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল। আমেরিকা পর্যন্ত তার মাথার দাম ঘোষণা করেছিল। 5ই আগস্টের পরে আমরা দেখেছি, ওনাকে ফিল্ডে দেখেছি আমরা 5ই আগস্টের পরে। আর নাম্বার 2, কর্নেল হাসিনুর রহমান নামে একজন দেখলাম, তারও কোর্ট মার্শাল হয়েছিল, 4 বছর 3 মাস জেল হয়েছিল। তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ আছে। তাহলে সেনাবাহিনীর জঙ্গির সংশ্লিষ্টতা, জঙ্গির সাথে সংশ্লিষ্টতা আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি, কারণ এটা বিভিন্ন সময় আসছে সামনে। এবারকার পাইলাম আমরা, সেনাবাহিনীটা কিন্তু আগে থেকে পাইছি। সেনাবাহিনীর অনেকেই চাকরি হারাইছেন এই জঙ্গিবাদের সাথে জড়িত হওয়ার কারণে, এবং যাদের ব্যাপারটা গোয়েন্দা তথ্যে ফাঁস হয়েছে, যারা জঙ্গিবাদে জড়িত, ধরেন তাদেরটা বিচার হয়েছে। কিন্তু আরো অনেক তো থাকতে পারে যেগুলা, এই জন্য দেশের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি আমরা। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, এরা যদি জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে যায় তাহলে তার রক্ষা নেই দেশটা আফগানিস্তান হইতে তো আর কোনো সমস্যা হবে না। কারণ দেখেন, এই যে বিমান বাহিনীর ঘটনাটা বললাম, 1 মাসে 3 দফায় 3 বার কয়েকজনকে গ্রেপ্তার করছে, আর বাকি অনেকে পালাইছে। 10-12 জনের কথা এই পত্রিকায় উল্লেখ আছে যে তারা পালাইছে। পাকিস্তানের জঙ্গি সংগঠনের
সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সংশ্লিষ্টতা, একাধিক কর্মকর্তা আটক এবং বেশ কয়েকজন পলাতক। শুক্রবার 24 এপ্রিল, গতকালকের নিউজ এটা। আচ্ছা, শুধু একটা না, এটা হলো এটিএন বাংলা। আরও অনেক পত্রিকায় আপনারা ইতিমধ্যে দেখছেন। আমি এটা বিশ্লেষণ করতেছি যে আমরা এখন, দেশটা এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। এই যে বিমান বাহিনীর এই অবস্থা, এদের সংশ্লিষ্টতা কার সাথে? জঙ্গি গোষ্ঠীর সাথে। জঙ্গি গোষ্ঠী কারা? আচ্ছা, সেনাবাহিনীর বিরুদ্ধে এর আগে যে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, অনেকে চাকরি হারাইছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, এরা কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল? আচ্ছা, এবার বলি, আইএস, আল কায়দা, হিজবুত তাহরির এবং এই যে জয়শ্রী মোহাম্মদ পাকিস্তানের, মোটের কথা হলো এই জঙ্গি সংগঠনগুলো হলো পাকিস্তানের, বাংলাদেশে হলো শাখা এই জঙ্গি সংগঠনগুলো। আবার বলছি, এটা কতটুকু দুশ্চিন্তায় আমরা আছি। আমরা দেখেছি যে 2001 সাল থেকে 2005 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন সর্বপ্রথম এই জঙ্গিবাদটা আমরা আগে বিশ্বাস করি নাই, বাংলাদেশের সামনে আসলো। সেখানে একদিনে দেশে প্রায় 4.5 থেকে 500 জায়গাতে বোমাবাজি করা হলো, বোম মারা হলো। পুরা বাংলাদেশ কাঁপে উঠল, পুরা বিশ্ব বাংলাদেশের দিকে দৃষ্টি দিল যে হায় হায়, বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেল, আফগানিস্তান হয়ে গেল, সারা বিশ্ব চেয়ে রইল। তো যাই হোক, তখন বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই, তারা সেটাকে সঠিকভাবে নির্মূল করতে পারছে। বাংলা ভাই আব্দুর রহমান সহ অনেকের মৃত্যুদণ্ড হয়েছে, অনেকে জেল জুল খাটার পরে এই জেএমবি ছিল তাদের যে সংগঠন এখন আছে, এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, কিন্তু তখন এই বিএনপি সরকারই এটাকে নির্মূল করতে পেরেছিল। তারপরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন স্থানে রেড দিয়ে যে সমস্ত জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছিল, তখন আমরা বলতাম, সবাই বলতাম যে আওয়ামী লীগ এটাকে নাটক করছে, নাটক করে, বাংলাদেশে কোনো জঙ্গি নাই বা জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নাই, এটা হুজুরদেরকে, আলেমদেরকে ফাঁসানোর জন্যে, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যে আওয়ামী লীগ এই জঙ্গি নাটক সাজায়। এই কথাগুলো কিন্তু সাংবাদিক ইলিয়াস প্রচার করে, আর সারা দেশের সবাই প্রচার করে, আমরাও শুনি, আমরাও কিছুটা বিশ্বাস করি যে হতে পারে। কিন্তু গুলশান হলি আর্টিজেনে যে ভয়াবহ হামলা হলো, জঙ্গি হামলা, হলি আর্টিজান রেস্টুরেন্ট গুলশানে, এই আওয়ামী লীগের আমলে যে হামলাটা হলো, এরকম হামলা বাংলাদেশে তো কোনোদিন হয়ই নাই, প্রশ্নই আসে নাই। 1000 বছর ইতিহাসে বাংলাদেশে এরকম কোনো হামলা হয় নাই, বা এই সমসাময়িক টাইমে কোথায় এরকম হামলা হয়েছে? আমার হলে পাকিস্তানেই হয়েছে, আফগানিস্তানে হয়েছে, এই আর বিশ্বের আর কোথাও এরকম ভয়াবহ হামলা হয়নি। এইবার কি বলবেন, হলি আর্টিজেনে যে ভয়াবহ হামলা হইল, তখন কি আর অস্বীকার করবেন যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই? এবার আসেন, পাকিস্তানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে
তারা পাকিস্তানে ইসলাম কায়েম করার জন্য যে সমস্ত জঙ্গি গোষ্ঠী লড়াই করতেছে তার মধ্যে আছে তেহরিকি তালেবান। সেই তেহরিকি তালেবানের শাখাও আছে বাংলাদেশে। তেহরিকি তালেবানের সাথে পাকিস্তান সেনাবাহিনীর যে সংঘর্ষ হলো, সেখানে অনেকে মারা গেছে। তার মধ্যে বাংলাদেশি 3 জন মারা গেছে যোদ্ধা। কি যোদ্ধা? সেনাবাহিনীতে না, ওই জঙ্গি সংগঠনে ছিল। তাদের মধ্যে 3 জন মারা গেল আর 11 জন গ্রেপ্তার হইল। গ্রেপ্তার অনেক হয়েছে, তার মধ্যে 11 জন বাংলাদেশিও গ্রেপ্তার হয়েছে। এই তথ্যটা, কারণ ওটা তো পাকিস্তান সরকারের বিরুদ্ধে, তাই না? তো মাঝে মধ্যেই দেখেন ওই দেশে বোমা হামলা করিয়া তারা সেনাবাহিনী খতম করে, মসজিদে বোমা মারে, শত শত লোক মারা যায়। কখনো আবার ভারতে যে তারা হামলা চালায়, ওই যে পানগাঁওতে হামলা চললো। মানে পাকিস্তান এমন একটা ভয়াবহ রাষ্ট্র যে সেখানে অনেক জঙ্গি গোষ্ঠী আছে সশস্ত্র। এগুলো আর পাকিস্তান নির্মূল করতে পারে নাই। পাকিস্তান সরকার কখনোই এদেরকে সমূলে নির্মূল করতে পারতেছে না। তো সেইখানে আমাদের বাংলাদেশে 3 জন মারা গেল আর 11 জন গ্রেপ্তার হলো। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশ পাঠাইল। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তদন্ত কার্যক্রম শুরু করতে যা দেখে যে বিমান বাহিনীর কিছু সদস্য এই তেহরিকি তালেবানের যে বাংলাদেশে কার্যক্রম তার সাথে জড়িত। তদন্ত করতে যে বিমান বাহিনী 3 টাইম অপারেশন চালাইছে এবং কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে আর বাকি কিছু সদস্য নাকি পালাই গেছে। এটা পত্রিকার নিউজ। তাহলে বাংলাদেশে যে শেখ হাসিনার অভিযানগুলো ছিল, এখন কি বলতে পারবেন? ওই গুলশান হামলার পরেই তো জবান বন্ধ হয়ে গেছে সবার। কিন্তু ঘটনা হয়েছে কি, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হয় এবং যোগাযোগ বাইরে যায় পাকিস্তান এবং তালেবান আফগানিস্তানের সাথে। আমরা দেখেছি বাংলাদেশের কিছু নেতা যারা ইসলামিক দল করে তারা ঘন ঘন পাকিস্তান সফর করতেছে, আফগানিস্তান সফর করতেছে এবং আফগানিস্তানের একেবারে শীর্ষ নেতাদের সাথে বৈঠক করতেছে। সে ছবিও পাইতেছি আমরা। পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে ছবি পাইতেছি আমরা। এবং পাকিস্তানের শীর্ষ নেতা যারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত, জয়সি মোহাম্মদের সভাপতি, উনিও বাংলাদেশে এসে ঘুরে গেছে। তারপরে তাদের ছাত্র সংগঠনের অনেকেই বাংলাদেশে আসতেছে যাইতেছে, কাওয়ালি হইতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে সেখানে অংশগ্রহণ করতেছে। আবার একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তালেবান সরকারের বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশ সরকারের আমন্ত্রণে না বা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে না। তাকে দেখা গেল এই মামুনুল হকের মাদ্রাসায় তাকে পাওয়া গেল, সেখানে মামুনুল হকের সাথে বৈঠক করতেছে দেখা গেল। তো এই গোষ্ঠীটা IS, আল কায়দা, তারপরে তেহরিকি তালেবান, তারপরে হিজবুত তাহরির, JMB, এই সংগঠনগুলো কিন্তু এখন সব বাংলাদেশে অ্যাক্টিভ। এবং এরা একেবারে সামনে চলে আসলো হাসিনা পতনের পরে, যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো। এই যে বললাম পাকিস্তানের সাথে যোগাযোগ এইভাবে হলো এবং সামনে চলে আসলো। তারা চাইছিল ইউনূসের আমলেই রাষ্ট্রীয় ক্ষমতাটা তারা নিয়ে নিবে ধাম করে। সব পরিকল্পনা ছিল। দেখছেন তো তাদের উত্থান, 16 মাস তো তারাই নিয়ন্ত্রণ করছে ইউনূস সরকারকে। ইসলাম কায়েমের নামে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর জন্যে তারা তো ইউনূসের টোটাল আমলটাই তারা লড়াই করছে এবং সেভাবেই তারা দখল করে রাখছিল। বিএনপিও অসহায় হয়ে গেছিল। আওয়ামী লীগ তো নাই, বিএনপি অসহায় হয়ে গেছিল। এরাই দাপটের সঙ্গে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, NCP, জামাত সহ 11 দল, এরাই কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করছে। তারা কোনোভাবেই নির্বাচন চায় নাই। তারা বারবার বলছে নির্বাচন 100 বছর পরে হোক, ইউনূস 5 বছর থাক, 10 বছর থাক, মানে তারা
রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করবে। এর মাঝখানে কেরানীগঞ্জ মাদ্রাসায় একটা ভয়াবহ বোমা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে যাওয়ার পরে সেনাবাহিনী নড়ে চড়ে বসে এবং সেনাবাহিনী এটার বিরুদ্ধে কঠোর অ্যাকশানে যায়। এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এবং সেনাবাহিনী প্রধান বলছে বারবার, ফুল স্টপ, দাড়ি, কমা কিছুই চলবে না, 12 তারিখে নির্বাচন হতে হবে। এই সেনাবাহিনীর কঠোর থেকে একেবারে কঠোর অবস্থানের কারণেই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে। তাদেরকে নির্মূল করা হয়েছে। নির্মূল বলতে কি, আপাতত তাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছে এবং তারা দুর্বল হয়ে গেছে, পারে নাই। কিন্তু কিন্তু তারা কিন্তু আশা ছেড়ে দেয় নাই। এখন তারা প্রতিদিনই তো বলতেছে যে শেখ হাসিনাকে 36 দিনে বিদায় করছি, এই সরকারকে 36 ঘন্টার মধ্যে আমরা বিদায় করে দিতে পারবো। এখন বাংলাদেশে কারা এই জঙ্গিবাদে জড়িত ভাই, এটা আমরা সবাই জানি, সবাই দেখতেছি। এদের মধ্যে অনেকেই আবার প্রধানমন্ত্রীকে কোরআন উপহার দিতেছে, যে কোরআন শরীফ উপহার দিতেছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কি কোরআন কিনতে পারে না? এনারা যে প্রধানমন্ত্রীকে কোরআন উপহার দিতেছে, আমরা দেখতেছি তো। বাংলাদেশে কারা কারা জঙ্গিবাদে জড়িত, বাংলাদেশের মানুষ, আমরা যারা সচেতন রাজনীতিবিদ, আমরা জানি না? এরা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যে কোনো মুহূর্তে জঙ্গি হামলা করিয়া দেশকে অস্থিতিশীল করে রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করবে। না হলে কেন সরকারিভাবে কতটুকু ভয়াবহ বিপর্যয় হয়েছে দেশে দেখেন। বিমান বাহিনীর এতগুলো লোক গ্রেপ্তার তো হয়েছে, বিমান বাহিনীর সদস্য, সেখানে সেনাবাহিনীও নাকি জড়িত আছে। আর সরকার সারা দেশে সতর্কতা জারি করছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হামলা হইতে পারে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে। দেশবাসী সবাই এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন, যাতে সবাই পায়। আমরা সতর্ক হই। আমরা চাই না বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সরকার 2 মাস হলে ক্ষমতায় আসছে। আমাদের এখন দেশের যে সমস্ত সমস্যা, তেল নাই, হামে রুগী মারা যেতেছে, বিদ্যুৎ নাই, কৃষকের সমস্যা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমস্যা, আমরা চাই সরকারি দল এবং বিরোধী দল মিলা দেশটাকে সামনে নিয়ে যাক। আমরা বাংলাদেশ পাকিস্তান হোক আর আফগানিস্তান হোক, এটা চাই না। কিন্তু আমরা দেখতেছি এই জনগণের কোনো সমস্যা নিয়ে কিন্তু সংসদে আলোচনা হচ্ছে না। সংসদে কিন্তু খালি আলোচনাই হইতেছে যে কীভাবে শেখ হাসিনাকে 36 দিনে বিদায় করেছি আর এই সরকারকে 36 ঘন্টায় বিদায় করব। সবাই ভালো থাকবেন। আব্দুস সামাদ সুজন নামের যে আমার ইউটিউব চ্যানেলটা আছে, সেটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, ভালো ভালো ভিডিও পাবেন। আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।